160, 61, 62, 63, 164 এবং সেই সাথে 364। মাঝখানের গুলো লাগবে না, মানে লাগবে পরের দিন বা অন্য দিন, মানে আজকে এই কোটাই লাগবে 164 পরে 364। তো তার আগে যথারীতি আমাদের পূর্বের ক্লাস রিভিশন। পূর্বের ক্লাসটা ছিল আমাদের মাত্র তিনটা ধারা নিয়ে, 157, 158, 159। 157 ধারায় কি ছিল মনে আছে আপনাদের? 157 ধারায় ছিল আমলযোগ্য অপরাধের যখন সন্দেহ দেখা দিবে, সেই সন্দেহের ক্ষেত্রে করণীয় কি? ওসি সাহেব এক্ষেত্রে জিডি করে ম্যাজিস্ট্রেটকে জানাবেন, তারপর তিনি যাবেন বা কাউকে পাঠাবেন। কোনো কোনো ক্ষেত্রে তিনি যাবেন না, আবার আবার কোনো ক্ষেত্রে যাবেনও না, তদন্তও করবেন না। এই ক্ষেত্রে আবার রিজেক্টের ক্ষেত্রে বাদীকে জানাবেন। ম্যাজিস্ট্রেটকে জানানোর ক্ষেত্রে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে জানাবে 158। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আবার এখানে মতামত লিখে ফরওয়ার্ড করবে। তারপর বিজ্ঞ আদালত তদন্তে নির্দেশ দিতে পারেন 159। আদালত আবার এই ক্ষেত্রে কি করতে পারে যে আপনার বিচার প্রক্রিয়া তারা শুরু করতে পারে। এটাও আমাদের 159-এ বলা আছে। এই ছিল মূলত আমাদের গত ক্লাস। আমাদের কি কি বিষয় নিয়ে আলোচনা করা হবে? 160 পুলিশ অফিসারের সাক্ষী তলব করার ক্ষমতা। আজকের ক্লাসটি বেশিক্ষণ হবে না, ছোট ক্লাস। 161 পুলিশ অফিসার কর্তৃক সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ। 162 পুলিশের কাছে প্রদত্ত জবানবন্দি যেটা আপনি দিলেন এখানে স্বাক্ষর করতে হবে না। 163 আপনার সাক্ষীকে প্রলোভন ভয়ভীতি দেখানো যাবে না। 164 স্বীকারোক্তি লিপিবদ্ধ করার ক্ষমতা এবং পদ্ধতি। তারপরে আছে হলো 364 আসামির জবানবন্দি যেভাবে লিপিবদ্ধ করতে হবে ইত্যাদি। 160 নিয়ে বিস্তারিত আলোচনা করি আমরা, পরে আমি আবার আপনাদের সাথে আলোচনা করতেছি। 160-এ বলা আছে পুলিশ অফিসার সাক্ষী তলব করার ক্ষমতা। এই পুলিশ অফিসার বলতে আপনারা বুঝবেন মামলার তদন্তকারী কর্মকর্তাকে। মামলার তদন্তকারী কর্মকর্তা যিনি, তিনি হচ্ছেন এই ঘটনা সম্পর্কে যারা অবগত আছে, তার নিজ থানা এলাকা, নিজ থানা মানে যে থানায় তিনি কর্মরত আর কি, যে থানার মামলা, ওই থানা এলাকার বা তার পার্শ্ববর্তী থানা এলাকার যারা ঘটনা সম্পর্কে অবগত আছে এদেরকে তিনি হাজির হওয়ার জন্য লিখিতভাবে কি কি করতে পারেন? আপনার তলব করতে পারেন। 160-এ এটা কিসের সাথে মিলে? প্রশ্নটা যদি এরকম হয় যে পুলিশ অফিসার কি সমন ইস্যু করতে পারে, সাধারণত সমন যেরকম আছে 68 দ্বারা, ওই সমন পুলিশ অফিসার পারে না। বাট কিছু কিছু ক্ষেত্রে পুলিশ অফিসার সাক্ষীদের তলব করতে পারেন বা লোকজনকে ডাকতে পারেন, সেগুলো সমনের মতো করেই ব্যবহৃত হয়। যেরকম এই 160 এটা হলো মামলার যিনি আয়ু, তিনি এই ঘটনা সম্পর্কে অবগত থানা এলাকার বা পার্শ্ববর্তী থানা এলাকার ব্যক্তিদের তার সম্মুখে হাজির হওয়ার জন্য আপনার লিখিতভাবে আদেশ দিতে পারেন। 161 এই যে হাজির হইলো বা আপনি তাদের কাছে গেলেন, এখন তাদেরকে যখন আপনি জিজ্ঞাসাবাদ করবেন সেই পদ্ধতিটা কিরকম হবে, এই পদ্ধতিটা বলা আছে 161-তে। 161 তিনটা উপধারা। প্রথম উপধারায় বলছে যিনি সাক্ষ্য গ্রহণ করবেন তাহলে কি করবেন? মামলার তদন্তকারী কর্মকর্তা তার নিম্নপদস্থ নয় এমন পুলিশ অফিসার ঘটনার বিষয়ে জ্ঞাত সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করতে পারবেন। তার মানে যিনি মামলার আয়ু তিনি সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করবেন। তার অ্যাবসেন্সে আপনার দেখবেন যে অন্য একজনও নিতে পারে যিনি তার চেয়ে নিচের র্যাঙ্কের নয়। দেখবেন মামলার আয়ু যদি ছুটিতে যায়, মামলার ডগেট কিন্তু ওসির কাছে হস্তান্তর করে। সেক্ষেত্রে ওসি কিন্তু যে কোনো আয়ুর জবানবন্দি, সাক্ষীর জবানবন্দি কিন্তু তিনি নিতে পারেন। কারণ কি? যেই তদন্ত করতেছে তিনি কিন্তু ওসির পক্ষ হয়ে তদন্ত করতেছে, তদন্তের জন্য ক্ষমতাবান ওসি। 156 ধারায় কিন্তু বলা আছে। 2 উপধারা যেখানে বলা আছে সাক্ষী যে সকল প্রশ্নের জবাব দিবে বা দিবে না, মানে আপনি যখন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করবেন, সাক্ষী আসলে কোন ধরনের প্রশ্নের জবাব দিবেন এবং কোনটার জবাব দিবেন না, এই কথাটা বলা আছে এখানে, যে সাক্ষী ঘটনা সংশ্লিষ্ট সকল প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবেন। তবে যে জবাব তাকে ফৌজদারির অভিযোগ, দণ্ড বা সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে সেই সমস্ত প্রশ্নের জবাব দিতে তিনি বাধ্য থাকবেন না। এটা কিন্তু পুলিশ অফিসারের ক্ষেত্রে প্রযোজ্য, মানে পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করবে তার কাছে তিনি বাধ্য নন সব প্রশ্নের জবাব দিতে। কিন্তু আদালতে কিন্তু আবার এটার ব্যতিক্রম আছে। আদালতে এটার কিন্তু ব্যতিক্রম আছে, আদালত কিন্তু আবার সাইডে ধরতে পারবে যে আপনাকে জবাব দিতেই হবে। 3 একাধিক সাক্ষী হলে কিভাবে হবে? এখন যখন একাধিক সাক্ষী হবে মানে একের অধিক, তখন দারোগা সাহেব কি করবেন? তখন বলছে সাক্ষী যদি পুলিশ অফিসারের কাছে কোনো বিবৃতি দেন তবে পুলিশ অফিসার তার লিপিবদ্ধ করবেন এবং একাধিক সাক্ষী হলে সবার আলাদা আলাদা বিবৃতি লিপিবদ্ধ করতে হবে। তার মানে যখন অনেক বেশি সাক্ষী থাকবে, একের অধিক, 2 জন হইতে পারে, 5 জন হইতে পারে, 10 জন হইতে পারে, একটা প্রশ্ন করব সবাই উত্তর দিবে, জিনিসটা এরকম না। একজন একজনকে রেখে জিজ্ঞাসাবাদ করবে এবং একজন একজন কিন্তু সেই প্রশ্নের উত্তর দিবে। এই জন্য একাধিক সাক্ষী হলে জিজ্ঞাসাবাদটা এরকম হবে। তারপর 162 ধারা যেখানে বলা আছে পুলিশের কাছে প্রদত্ত জবানবন্দিতে স্বাক্ষর করতে হবে না। এই যে 161 ধারায়
আপনি ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলেন বা আপনি নিজে গিয়ে জিজ্ঞাসাবাদ করলেন, যেভাবেই আপনি করেন না কেন 160 ডেকে আনতে পারেন, 161তে আপনি জিজ্ঞাসাবাদ করতে পারেন। এই যে 161তে আপনি জিজ্ঞাসাবাদ করলেন, আপনি তো লিপিবদ্ধ করবেন। এই যে 3-এ বলা আছে না যে আপনি লিপিবদ্ধ করবেন, এই যে আপনি লিপিবদ্ধ করলেন, করার পরে আপনি কিন্তু সই করবেন, তদন্তকারী কর্মকর্তা আপনি, আপনি কিন্তু সই করতেছেন। এখন আপনি সই করার পরে আপনার সাক্ষীর কাছ থেকে স্বাক্ষর আপনি নেবেন কিনা? নো, কোনো ধরনের সুযোগ নাই। আপনি কি করতে পারবেন না, তাদেরকে আপনি স্বাক্ষর নেবেন না, তার মানে তারা স্বাক্ষর করবে না। তাদেরকে আপনি জিজ্ঞাসাবাদ করবেন, তারা যা বলবে আপনি লিখবেন, কিন্তু আপনি সেখানে সাক্ষী স্বাক্ষর নেবেন না। তবে আদালত যখন তাদেরকে ডাকবে তখন তারা আদালতে যাবে। 2-এ বলছে, 162-2-এ, এই যে স্বাক্ষর যে করতে হবে না, এটার কি কোনো ব্যতিক্রম আছে? মানে পুলিশের কাছে জবানবন্দি দিলে কখনো কি স্বাক্ষর করার কোনো নিয়ম আছে কি? একে হইলো না করছে লাগবে না, তো ব্যতিক্রম কি? 2 হলো ব্যতিক্রম। ব্যতিক্রম কি? এখানে বলছে 1872 সালের সাক্ষ্য আইন যে আছে, এটার 32 ধারার 1 অনুচ্ছেদে যে বর্ণিত আছে মৃত্যুকালীন জবানবন্দি, এই মৃত্যুকালীন জবানবন্দি যখন দেওয়া হবে তখন আপনার পুলিশ অফিসার যদি সেই জবানবন্দি লিপিবদ্ধ করে তবে সেখানে সাক্ষী স্বাক্ষর করবে। বুঝছেন? একদম সহজ। প্রথমে করছে সাক্ষীর জবানবন্দিতে আপনার তিনি সাক্ষী সই করবে না। পরে বলছে ব্যতিক্রম, তবে 32-এর 1 সাক্ষ্য আইনে যেটা আছে মৃত্যুকালীন জবানবন্দি, তখন সাক্ষীর কাছ থেকে স্বাক্ষর নেওয়া যাবে। এবং পাশাপাশি এটাও বলছে যে 27 ধারার বিধানকে ব্যাহত করা যাবে না। মানে এখানে বোঝানো হয়েছে 27 ধারাতে দেখবেন, যখন কোনো কিছু উদ্ধার করা হয়, জব্দ করা হয়, তখন যার দেখানো মতে, যার মতে আপনার এগুলো উদ্ধার করা হইলো, তার কাছ থেকে স্বাক্ষর নেওয়ার একটা নিয়ম ওয়ান্স আপন এ টাইম ছিল। এটা বর্তমানে নাই। এটা বর্তমানে নাই। তখন ওই আসামির সিগনেচার জব্দ তালিকায় নেওয়া হইতো, বর্তমানে আর এটা লাগে না। এই জন্য এই অংশটা আমাদের তেমন প্রযোজ্য না। তার মানে প্রথমটাকে বুঝে রাখেন যে মৃত্যুকালীন জবানবন্দিতে যদি পুলিশ অফিসার স্বাক্ষর নিতে চান তিনি নিতে পারবেন। এক্ষেত্রে আমরা ওই যে 32-এর 1 ইউজ করবো, এই যে 162-2 ইউজ করব, আর পুলিশ রেগুলেশনের 61 না 266, তারপরে আছে আমাদের 163, যেখানে বলা আছে সাক্ষীকে প্রলোভন ভয়ভীতি দেখানো যাবে না। মূলত হলো একজন সাক্ষী সাক্ষ্য দিতে চাচ্ছে না, তাকে আপনি প্রলোভন ভয়ভীতি প্রতিশ্রুতি দিয়ে আপনি বাধ্য করতে পারবেন না। আবার আরেকজন সাক্ষ্য দিবে না, সরি ভুল বলছি, পরেরটা হলো একজন সাক্ষ্য দিবে, তাকে আপনার আবার আপনি বাধাও দিতে পারবেন না। প্রথমটা হলো একজন দিবে না, তাকে আপনি জোর করে দেওয়াতে পারবেন না, হুমকি দিয়েও দেওয়াতে পারবেন না, প্রতিশ্রুতি দিয়েও দেওয়াতে পারবেন না। আরেকজন হলো সাক্ষ্য দিবে নিজের ইচ্ছায়, আপনি তাকে বিরত রাখতে পারবেন না। দুইটা জিনিসই, যে আমার ইচ্ছা আমি দিব না, আপনি আমাকে জোর করতে পারেন না, আমার ইচ্ছা হচ্ছে আমি সাক্ষ্য দিব, আপনি আমাকে আবার নাও করতে পারবেন না। এই দুইটা নিয়ম আমার 163-তে বলা আছে। 164, স্বীকারোক্তি লিপিবদ্ধ করার ক্ষমতা এবং পদ্ধতি। এখন ঘটনা হলো স্বীকারোক্তি জিনিসটা কি? স্বীকার যোগ উক্তি, অর্থাৎ একজন আসামি যখন তার অপরাধ স্বীকার করে কোনো উক্তি দেয় সেটার নাম হইল স্বীকারোক্তি। তাই ফৌজদারি যে অপরাধগুলো এগুলোর ক্ষেত্রে আসামি সবসময় স্বীকারোক্তি করে, অন্য কেউ না। তো ওই স্বীকারোক্তি লিপিবদ্ধ করার ক্ষমতা কার? এই স্বীকারোক্তি লিপিবদ্ধ করার জন্য হচ্ছে ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট, আদালত যাকে দিছে এই ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারেন। এই এখানে বলা আছে সেটা কখন করতে পারেন? তদন্ত চলাকালীন করতে পারেন, বিচার শুরু হওয়ার পূর্বে করতে পারেন, আপনার এই স্বীকারোক্তি তিনি লিপিবদ্ধ করতে পারেন। 2, কোন পদ্ধতিতে করবেন এই রেকর্ডটা, ঠিক না? এখানে বলছে এই বিচারকের স্বাধীনতা দিছে যে বিবৃতি বা স্বীকারোক্তি রেকর্ডের জন্য যে পদ্ধতি আইনত উপযুক্ত, মানে কোর্ট যেভাবে গ্রহণ করে আর কি, আইনত যেভাবে উপযুক্ত মনে করেন ম্যাজিস্ট্রেট বা আদালত, সেই মোতাবেক বিবৃতি বা স্বীকারোক্তি রেকর্ড করবেন এবং বিবৃতি বা স্বীকারোক্তি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট বা আদালতে প্রেরণ করবেন। এখন মনে করেন আমি নির্বাহী, আমি একজন ম্যাজিস্ট্রেট, আমি এটা রেকর্ড করতেছি, এখন বিচার করবেন এটা আপনার কোর্টে, আমি এবার কি করবো, এটা আমার কাছে রাখবো না, এটা এবার আপনার কোর্টে আমি সেটা প্রেরণ করে দিব। 3, রেকর্ডের পূর্বে রেকর্ডকারীর দায়িত্ব ও কর্তব্য। এখন আমি যে রেকর্ডকারী, এখন আমি কি করব রেকর্ডের আগে, এই আগে আমি এখন কি করব, সাক্ষী যিনি লিপিবদ্ধ মানে স্বীকারোক্তি দিবেন, বিবৃতি দিবেন, তাকে আমি ভালো করে পরীক্ষা করব যে সে আসলে নিজের ইচ্ছায় দিচ্ছে কিনা, নাকি তাকে ফোর্স করা হয়েছে, প্রলোভন দেখানো হয়েছে, ভয়ভীতি দেখানো হয়েছে, এগুলো আমি ভালো করে পরীক্ষা করব।
এবং স্বীকারোক্তি যে দিচ্ছে ওই ব্যক্তিকে আমি বুঝায় বলবো যে আপনি কিন্তু স্বীকারোক্তি দিতে বাধ্য নন, এরপরেও কি আপনি দিবেন? এই কাজটা আমি করব, কিন্তু আমি তাকে আগে পরীক্ষা করব, তারপর আমি আবার তাকে বুঝায় বলবো যে আপনি কিন্তু বাধ্য নন, ইচ্ছা করলে কিন্তু আপনি না দিলেও পারেন, এরপরে যদি দেয় আমি সেটা রেকর্ড করব। এই যে কাজটা, এক হলো আমি রেকর্ড করব, তারপরে হলো আমি যেটা ভালো মনে করব আইনের জন্য উপযুক্ত এই পদ্ধতিতে করব, দুই তিনও হইলো আমি তাকে পরীক্ষা করে নিব, এবং আমি তাকে কি করব, তাকে বুঝাই দিব যে আপনি এটা করতে বাধ্য নন। এরপরে যদি সে করে আমি সেটা জবানবন্দি, আমাদের যে ফর্ম আছে ম্যাজিস্ট্রেটের যে জবানবন্দি লিপিবদ্ধ করার ফর্ম 164 ধারার ফর্ম, ওই ফর্মে সেটা রেকর্ড করে তারপর যে কোর্টে বিচারযোগ্য সেই কোর্টে আপনার এটা পাঠিয়ে দেবো। যদি আমার কোর্টে হয় তাহলে তো আমার কোর্টে সেটা থাকবে, আর নাহলে আপনার কোর্টে হলে আমি আপনার কোর্টে পাঠিয়ে দিব। 364 আসামির জবানবন্দি যেভাবে লিপিবদ্ধ করতে হবে, এইটা তেমন একটা বেশি আহ, আপনার কি করে ডিটেলস বোঝা লাগবে না, সংক্ষিপ্তভাবে বুঝেন। এটা হলো যখন আপনার বিচার চলতেছে, খেয়াল করে দেখেন, যখন বিচার চলে তখন যদি আসামি কোনো জবানবন্দি দেয়, স্বীকার করে জবানবন্দি দেয়, তখন সেটা আপনার কোর্ট সরাসরি সেটা গ্রহণ করবেন। তখন আবার তাকে কিন্তু আপনার বুঝে তখনও তাকে বলা হবে, পরীক্ষা করা হবে যে আপনি কি এটা সে বলতে বাধ্য কিনা। তখন তো মূলত বিচার চলাকালীন সময় এটা ওপেনলি হয়, তখন এটা কিন্তু খাস কামরাই হয় না, এটা ওপেনলি হয়। এর 364 হচ্ছে তখন। এখন আপনাদের তো এইভাবে আলাদা করার সুযোগ নাই, যদি পরীক্ষাতে আসে ওই দুইটা মিলাই লিখবেন, লিখে 164/364 সাক্ষ্য আইনের 24 থেকে 30 আপনার এভাবে দিয়ে দিবেন, এইটুকুই কাজ, আর কিছু কাজ নাই। এখানে বলতেছে তাকে প্রশ্ন করতে হবে, যেই ভাষায় একজন ব্যক্তি কথা বলে তার জবানবন্দি সেই ভাষায় আপনার নিতে হবে। এখন যদি কোনো চাইনিজ আসামি হয়, জাপানিজ হয়, আপনি কোন ভাষায় লিপিবদ্ধ করবেন? আপনি তো বিচারক, আপনি নিজেই তো জানেন না। তখনই দেখবেন এই যে দুভাষের যে সহায়তা নিতে হয় তখন সেগুলো চলে আসবে আর কি, এত কঠিনে আমরা না যাই। তবে বাংলা ইংরেজির কথা এখানে বলা আছে, যেভাবে যেটা প্রাসঙ্গিক সেটা আমরা কি করব, লিপিবদ্ধ করব। এরপরে আবার তাকে কিন্তু বুঝাই দিতে হবে তার বোধগম্য ভাষায় লিপিবদ্ধ হয়েছে, সেই জন্য আবার পড়তে চাইলে পড়তে পারে ইত্যাদি। যখন সঠিক বলে সে আসামি বলবে যে না আমারটা সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে, তখন কি করবে, বিচারক সই করবে এবং একটা সার্টিফিকেট দিবে, এবং আসামিরও কিন্তু এখানে কিন্তু একটা সিগনেচার নিতে হয়, ঠিক আছে। তখন বিচারক একটা প্রত্যয়ন দিবে যে হ্যাঁ এটা সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে। আচ্ছা, পরে তিনে বলছে বিচারক আসামির জবানবন্দি লিপিবদ্ধ না করলে কি করবেন, না করলে জবানবন্দি চলার সময় তিনি আদালতের ভাষায় বা ইংরেজি ভাষায় তার ভালোভাবে জানা থাকলে ইংরেজি ভাষায় একটি স্মারকলিপি প্রস্তুত করবেন, সাধারণত বাংলা হলে বাংলায় করবেন, এবং বিবরণ বিচারক নিজ হাতে লিখবেন এবং স্বাক্ষর দিবেন এবং নথির সাথে সংযুক্ত করতে হবে। বিচারক উক্তরূপ স্মারক প্রস্তুত করতে না পারেন তাহলে তিনি তার অসামর্থ্যের কারণ লিপিবদ্ধ করবেন। তার মানে আপনি যে জবানবন্দিটা কি জন্য রিজেক্ট করলেন, এই রিজেক্টের বিষয়টা আপনি ক্লিয়ার করবেন যে আপনি জবানবন্দি কেন নিলেন না, মানে এটা আপনার বিভিন্ন কারণ থাকতে পারে না, আপনি কোনো কারণে রিজেক্ট করতে পারেন, অসমর্থ আপনি এটা নিলেন না, কি কারণে নিলেন না এটা উল্লেখ করতে হবে আর কি আদালতের যে নথি ওইখানে। তারপরে বলতেছে এই ধারার কোনো বিধান 263 ধারা অনুসারে আসামির জবানবন্দি গ্রহণের ক্ষেত্রে আপনার প্রযোজ্য হবে বলে ধরে নেওয়া হবে না। এটা আমাদের তেমন গুরুত্বপূর্ণ না, এটা বাদ। এই 164 যে আছে আপনার না পড়লেও কিন্তু চলবে, আমি বলতেছি আপনাদের একজন আসামির জবানবন্দি রেকর্ডের পদ্ধতি আলোচনা করুন, 1 2 3 4 5 6 যে কটা পয়েন্ট পারেন দিলেন, নিচে শুধু কোট করে দিবেন 164/364। তো এখানে তো আমরা জানছেন যে বিচারক ম্যাজিস্ট্রেট করবে বা ম্যাজিস্ট্রেট এটা আপনার রেকর্ড করবে, তারপর আপনার এখানে যেরকম উপযুক্ত মনে করবেন সেই প্রক্রিয়ায় করবেন, তারপর তাকে পরীক্ষা করে নেবেন এবং তিনি বাধ্য নন এটা বুঝায় বলবেন। এরপর 364 থেকে যে ভাষাগত বিষয় আছে এটা তাকে বুঝিয়ে বলার বিষয়, এইগুলো এখানে নেবেন, এবং না করতে চাইলে না করলে সেটার কারণ লিপিবদ্ধ করা, এগুলো ঢুকাই দিয়ে 5-6টা মিলাই দিয়ে আপনি লিখে দিলেন যে এই আপনার পদ্ধতি, জবানবন্দি গ্রহণের পদ্ধতি 164/364। এই হইল মূলত কার্যক্রম, একদম সহজ বিষয় আর কি, তেমন কঠিন বিষয় না। সাক্ষ্য আইনের 160 সাক্ষীকে ডাইকে আনার ক্ষমতা 161, আপনি ডাইকে আনেন আর আপনিই যান, আপনি কিভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন সেই প্রক্রিয়া। তারপর হচ্ছে 162, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেন তার কাছে আপনি সিগনেচার নিবেন কি নিবেন না, নিবেন না, যদি মৃত্যুকালীন জবানবন্দি হয় তাহলে আপনি নিবেন। তারপর 163
একজন ব্যক্তি সাক্ষ্য দিতে চায় না, তাকে আপনি জোর করতে পারেন না, ভয়ভীতি দেখাতে পারেন না, প্রলোভন দিতে পারেন না। তারপরে যদি কেউ দিতে চাচ্ছে তাকে আপনি বাধাও দিতে পারেন না, সেটা আপনার গ্রহণ করতে হবে। 163টা বলা আছে। 164 আর আপনার কাছ না, 164 ম্যাজিস্ট্রেটের কাজ। ম্যাজিস্ট্রেট তার ম্যাজিস্ট্রেট জবানবন্দি রেকর্ড করবেন, তাকে তিনি বুঝায় বলবেন, তিনি যে পদ্ধতি ভালো মনে করেন সে পদ্ধতি রেকর্ড করবেন। তারপর তাকে পরীক্ষা করবেন, তিনি যে ভাষা ভালো মনে করেন সেই ভাষায় লিপিবদ্ধ করবেন, ঠিক না? আসামি জবানবন্দি দিতে না চাইলে সেটার কারণ লিপিবদ্ধ করবেন। এইটা হচ্ছে রেকর্ড করার পদ্ধতি। তেমন আর কঠিন কোনো কিছু নাই, এই পর্যন্তই। এবং এই দিক থেকে ছোট ছোট প্রশ্ন কিন্তু আসবে, প্রশ্ন আসতে পারে জিজ্ঞাসাবাদ বলতে কি বুঝুন, জিজ্ঞাসাবাদের পদ্ধতি আলোচনা করুন, তদন্তকারী কর্মকর্তা কর্তৃক সাক্ষীদের জিজ্ঞাসাবাদ আলোচনা করুন। আপনার জিজ্ঞাসাবাদের পদ্ধতি আসতে পারে, বা সৃজনশীল প্রশ্ন হতে পারে যে আপনি অমুক মামলার তদন্তকারী কর্মকর্তা, এই মামলার তদন্তকালে আপনি 3জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করবেন, এই ক্ষেত্রে আপনি সাক্ষীদের জবানবন্দি কিভাবে গ্রহণ করবেন বিস্তারিত আলোচনা করুন। এরকম ভাবে আপনার সৃজনশীল প্রশ্ন দিতে পারে। পেশা টেসাক আর যাই করুক, ভিতরে গিয়ে কিন্তু মেডিসিন আপনার একই। যে এভাবে যদি প্রশ্ন করা হয় আপনি লিখবেন আমি অমুক থানায় কর্মরত, এই মামলার তদন্তকারী কর্মকর্তা, আমি এই মামলার ডাকাতি মামলা, খুন মামলা, ধর্ষণ মামলা, যেটা বলা থাকবে প্রশ্নে, এই মামলা তদন্তকালে সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করলে দিন পরিলিখিতভাবে তাদের জবানবন্দি গ্রহণ করব এবং লিপিবদ্ধ করব। তারপরে যে ভিতরে যা আছেন তাই 1 2 3 4 5 6 7 8 মূলত সাজাই দিলেন, দাঁড়াগে কোট করলেন। এখন ভাষাগত নেরেশনটা চেঞ্জ হয়ে যাবে, যে আপনি করবেন এই কথাটা উল্লেখ করা হবে। প্রশ্ন আপনি শিখতে পারেন যে করতে হবে বা করতে হবে এরকম। আবার এখন আপনি লিখবেন লাস্টে গিয়ে কি করব, কারণ এবার আপনি নিজে উত্তর দিচ্ছেন না, আপনি নিজে উত্তর দিচ্ছেন তো যে আপনি করবেন, তখন আপনার উত্তরটা কি হবে? এক, সাক্ষীদেরকে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করতে হবে না করবেন, কোনটা হবে? করবেন, কারণ প্রশ্ন করছে আপনাকে, তো উত্তরও আপনি দিবেন। যদি তৃতীয় পক্ষকে প্রশ্ন করতো যে মামলার তদন্তকারী কর্মকর্তা কিভাবে জিজ্ঞাসাবাদ করবে, তাহলে এবার লিখতে পারেন যে মামলা তদন্তকারী কর্মকর্তা নিম্নোক্ত ভাবে জিজ্ঞাসাবাদ করবে। তাহলে এটা করবেন 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 করবেন, যতগুলো পয়েন্ট। যেহেতু আপনাকে করছে তাহলে আপনার উত্তর হবে করব 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 করব। বুঝছেন বিষয়টা? সৃজনশীল কিন্তু আর কোনো কিছুই না, জাস্ট এই কৌশল। যেভাবে প্রশ্ন শুরু করবে পরীক্ষায় যেভাবে আসবে, খাতায় আপনি ঠিক সেম ভাবে লিখবেন, লিখে নিম্নে উত্তরটা দেওয়া হলো শুরু করে দিবেন, বাস স্টার্টিং, মাঝখানে ধারা, তারপর ধারা কোড, উত্তর শেষ। তো স্যার 162 একে বলছে আপনার যে ফৌজদারি কাজে 100 সাক্ষীকে স্বাক্ষর করতে হবে না আর কি, হ্যাঁ, করবে কোথায় না আর কি। কোথায় স্বাক্ষর করতে হবে না বলেন? তিনি যে জবানবন্দিটা তিনি যে হ্যাঁ, জবানবন্দি দিছেন তদন্তকারী কর্মকর্তার কাছে, ওনাকে ওই যে তদন্তকারী কর্মকর্তা যেই জবানবন্দি লিপিবদ্ধ করছে ওইখানে স্বাক্ষর করতে হবে না। আচ্ছা, তাহলে এইটার কি কোনো ব্যতিক্রম আছে, যে স্বাক্ষর করতে হবে এরকম কোনো ব্যতিক্রম আছে কি? স্বাক্ষর করতে হবে যেমন মৃত্যুকালীন জবানবন্দির কাছে এটাই দিতে হলো পারে। 32, এটাই হলো পরেরটা, এটাই হলো 162। আর 27টা স্যার বিধানকে ব্যাহত 27টা করবে এখন, না। এখন নাই, এই 27-এর এই বিধানটা প্রযোজ্য বাতিল হয়ে গেছে। সিজার লিস্টে এখন আপনারা কয়টা কলাম দেখেন? 5টা না? সিজার লিস্টে স্যার ওকে, সিজার লিস্ট আচ্ছা, প্রথমে তো জানা জানা নাও থাকতে পারে। 5টা কলাম, যারা জানেন তারা জানেন। সূত্র, তো অভিযুক্তের স্বাক্ষর নেই স্যার। একটা হলো আপনার এই জব্দ করার তারিখ ও সময়, জব্দ করার স্থান, সাক্ষীদের নাম ঠিকানা আলামত, এবং হচ্ছে স্বাক্ষর, এই 5টা অপশন থাকে। আগে 6টা অপশন ছিল, 6 নম্বর অপশন ছিল আপনার যার কাছ থেকে পাওয়া গেছে তার স্বাক্ষর। ওই অপশনটা আপনি যে নিতে পারেন, পুলিশ অফিসার স্বাক্ষর নিতে পারেন যার কাছ থেকে পাইছেন, এইটার ক্ষেত্রে বাধা হবে না। 162 ক্লোজ 1-এর যে বিধানটা, এটা কখনো বাধা হবে না 27 ধারার ক্ষেত্রে। কিন্তু 27 ধারা আর এখন আমাদের তেমন ওই বিধানটা এখন নাই। সিজার লিস্টের ক্ষেত্রে ওই অপশনটাই উঠাই দিছে, এখন 5টা অপশন আছে। ওয়ালাইকুম আসসালাম। 64 3 উপধারায় যে বলছে স্যার স্বীকারোক্তিকারীকে পরীক্ষা করে নেবেন স্যার, এটা কি স্যার যে স্বাস্থ্য পরীক্ষা করে নেবেন? আরে না, এই পরীক্ষা বলতে আপনার বিভিন্নভাবে কৌশল করবে। কি মমিনুল, নাস্তা খাইছো? জি স্যার খাইছি। আচ্ছা, তোমার কয় ছেলে কয় মেয়ে? বলবে ওই ছেলে ওই মেয়ে। তা, স্যার তো কতদিন ধরে তুমি ই করো, কি করো তুমি, আমরা পেশা কি? স্যার গাড়ি চালাই। তো কতদিন যাবত গাড়ি চালাও? এই 5-6 মাস। মানে স্বাভাবিকভাবে তার সঙ্গে আর কিছুক্ষণ কথা বলবে, হঠাৎ করে মনে করেন একটা প্রশ্ন করে বসবে, তো দারোগা সাহেব তোমার কি ও মারছে? তো মনে করেন সে যদি বলে জি স্যার মারছে কথার ফাঁকে, তাহলে ম্যাজিস্ট্রেট বুঝে যাবে যে এখানে
ভয়ভীতি দেখানো হয়েছে। এইগুলো এই যে পরীক্ষা, মানে আমি তো একটা উদাহরণ বললাম, জাস্ট একজন ম্যাজিস্ট্রেট একজন সাক্ষী যে স্বীকারোক্তি দিতে আসছে তাকে তিনি বিভিন্নভাবে পরীক্ষা করবেন। এখন ম্যাজিস্ট্রেট, কিছু ম্যাজিস্ট্রেট আপনার মনে করেন যে খুব কৌশল অবলম্বন করে,